আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবগত আছো যে আমরা হিসাব বিজ্ঞানের ইতিমধ্যে অনেকগুলো ক্লাস করে ফেলেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটাকে আমরা বলি। আসলে এটার নাম আর্থিক অবস্থার বিবরণী হয় না, এটা আসলে হবে আর্থিক বিবরণী। মূলত আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আর্থিক বিবরণী, ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো এই আর্থিক বিবরণী যে অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই আর্থিক বিবরণী অধ্যায়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি বলতেছি, কারণ হলো এই আর্থিক বিবরণী এটা আমাদের প্রথম পত্রেও আছে। অ্যাট দ্য সেম টাইম এই আর্থিক বিবরণীর অঙ্কগুলো এগুলো আমাদের দ্বিতীয় পত্রেও আছে। প্রথম পত্রে আমাদের নবম অধ্যায়ে আমরা এই অঙ্কগুলো দেখে থাকি, আবার দ্বিতীয় পত্রে এই সেম অঙ্কগুলো আমাদের পঞ্চম অধ্যায়ে আমরা দেখে থাকি। এবং আমি তোমাদেরকে কেন বারবার একটা কথাই বলতেছি, দিস টাইপ অফ ম্যাথ অর দিস চ্যাপ্টার ইজ টু মাচ ইম্পর্টেন্ট ফর এসএসসি লেভেল বিজনেস স্টাডিজ স্টুডেন্ট, অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার জন্য যারা এসএসসি লেভেলে আসো তাদের জন্য এই অধ্যায়টা খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং আমি আরও বলতেছি যে আজকে আমার এই ক্লাসে যদি এসএসসির কোনো বন্ধুরা জয়েন করে থাকো, এসএসসির বিজনেস স্টাডিজের যদি কোনো বন্ধুরা জয়েন করে থাকো, তাদের জন্য আমি বলবো যে এই আর্থিক বিবরণীর এই অধ্যায়টা এসএসসি লেভেলের বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম পত্রে এই অঙ্কে আমাদের দুইটা অঙ্ক আসবে বাধ্যতামূলক। আমি শব্দটা আবারও বলতেছি, বাধ্যতামূলক, অর্থাৎ অবশ্যই এই অঙ্ক তোমাকে পরীক্ষার হলে করতেই হবে। এবং এটার মার্কস থাকবে 10, 10, 20। এটা হলো আমাদের প্রথম পত্রে। এবং একইভাবে এই অঙ্কগুলো আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, সেখানেও এই সেম অঙ্ক আমাদের আসবে 10, 10, 20। তার মানে আমাদের এই অঙ্কে হলো মোট 40 মার্কস। এই অঙ্কে আমাদের মোট মার্কস কত? 40 মার্কস। তাহলে পাশ করতে কত লাগে ফানজেরি? পাশ করতে লাগে 46। 46-এর ভিতরে আমাদের 40 মার্ক। আমি যদি এই অধ্যায়টা ভালো করে করতে পারি তাহলে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আমার পাশের 46 মার্ক যদি আমার পাশ করতে লাগে, সেক্ষেত্রে 40 মার্ক আমি এই এক টাইপ অধ্যায় থেকেই, এক টাইপের যে অঙ্কগুলো সেখান থেকে আমি পেতে পারি। তার মানে আমরা বুঝতেই পারছি যে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই একটা অধ্যায় থেকেই আমার 46 মার্কের কাজ হয়ে যাচ্ছে, 40 মার্কের কাজ হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই জন্য আমি তোমাদেরকে বলবো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়টা ভালো করে যাতে করি এবং এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে আমরা চেষ্টা করব ভালোভাবে সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য। অনেক স্টুডেন্টই আছে যারা এই আর্থিক বিবরণী এই চ্যাপ্টারটাকে ভয় পায়, তারা এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু অ্যাভয়েড করে চলে। আমি তোমাদেরকে বলবো যে না, ভয়কে জয় করতে হবে। তো এই আর্থিক বিবরণীর উপরে আমি কয়েকটা পর্ব তৈরি করছি। তো এই পর্বগুলো ইনশাল্লাহ তোমরা এই উপরে আই বাটনে পাচ্ছ। উপরে আই বাটনে তোমরা চলে আসছে, দেখো আই বাটনে ক্লিক করলেই তোমরা ওই পর্বগুলো পাবে। আজকে আমাদের প্রথম পর্ব। এবং আই বিলিভ দ্যাট আই হ্যাভ ফার্ম বিলিভ দ্যাট if you go through my all parts of these chapters, অর্থাৎ এই চ্যাপ্টারের যে কয়টা পার্ট, যে কয়টা পর্ব আমি নেব, after the ending of all of these parts you will be able to solve any types of mathematical question related with this chapter in the exam hall.
you will not have any anxiety, you will not have any confusion to solve this chapter, and then you will have a strong position so that you do not want to avoid solving this chapter. মানে তুমি এই সবগুলো পর্ব শেষ করার পর ইনশাল্লাহ এই অধ্যায়কে আর ভয় পাবে না, তোমার একটা স্ট্রং পজিশন তৈরি হবে যাতে করে তুমি এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই করতে পারো। তাহলে আমরা প্রথম পর্বে বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে যেহেতু আমাদের 40 মার্ক, আমি আবারও বলতেছি যে এই অঙ্কগুলো আমাদের 40 মার্ক, মোট মার্কস হলো 40 মার্ক, ফার্স্ট পেপারে হলো 20 মার্ক আর সেকেন্ড পেপারে হলো 20 মার্ক, এবং এইখান থেকে দুইটা অঙ্ক প্রত্যেক পত্রে বাধ্যতামূলক থাকবে ক বিভাগে। এই অঙ্কগুলো ক বিভাগে আসবে, অর্থাৎ 10-10 20 মার্ক প্রথম পত্রে, 10-10 20 মার্ক দ্বিতীয় পত্রে, এবং এটা ক বিভাগে আসবে বাধ্যতামূলক। তো অঙ্ক শুরু করার আগে আমাদেরকে একটু জানতে হবে যে আর্থিক বিবরণীটা আসলে কি। আর্থিক বিবরণী অর্থ হলো একটা প্রতিষ্ঠানের ফাইনাল অবস্থা তুমি জানতে চাচ্ছ। অ্যাজ এ ইনভেস্টর মানে বিনিয়োগকারী হিসাবে তুমি একটা প্রতিষ্ঠানের অবস্থা জানতে চাইতে পারো। অ্যাজ এ ব্যাংক অর্থাৎ যারা তোমাকে লোন দেবে, হ্যাঁ, তো ওই লোন যারা দেবে তারাও জানতে চাচ্ছে তোমার প্রতিষ্ঠানের অবস্থা কী। অ্যাজ এ ম্যানেজার তারা জানতে চাইতে পারে তোমার প্রতিষ্ঠানের অবস্থা কী। গভর্নমেন্ট জানতে চাইতে পারে, ম্যানেজার জানতে চাইতে পারে, বোর্ড অফ ডিরেক্টরস জানতে চাইতে পারে, এই প্রতিষ্ঠানের সাথে জড়িত স্টেক হোল্ডার অংশীজন যারা তারা জানতে পারে, ইনভেস্টর জানতে চাইতে পারে, সবাই জানতে চাইতে পারে যে এই প্রতিষ্ঠানের অবস্থা কি। রাইট বন্ধুরা, আমরা আসলে একটা প্রতিষ্ঠানকে কিন্তু সরেজমিনে কেউ দেখি না। একটা প্রতিষ্ঠান ধরো আছে চায়নায়, তুমি ওই প্রতিষ্ঠানে ইনভেস্ট করবা, তো তুমি কি চাচ্ছ যে ওই প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা কি, প্রতিষ্ঠানের অবস্থা কি দাঁড়াবে বা প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা কি, এটা কিন্তু তুমি জানতে চাইতে পারো। তো তোমার জানতে চাওয়াটা কিন্তু অমূলক না, কিন্তু এখন তোমার পক্ষে তো চায়না যাওয়া সম্ভব না। এখন ওই প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা তুমি জানতে চাইতে পারো। এখন কিভাবে তুমি দেখবা প্রতিষ্ঠানের অবস্থা কি, প্রতিষ্ঠানের কি দায় বেশি না সম্পদ বেশি, প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা কতটুকু, এটা তুমি জানতে চাইতেই পারো। বা তুমি ময়মনসিংহে আসো, তুমি ঢাকার একটা প্রতিষ্ঠানে অ্যাজ এ শেয়ার হোল্ডার তুমি প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইতে পারো। অ্যাজ এ ইনভেস্টর তুমি বিনিয়োগকারী হিসেবে প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল অবস্থা জানতে চাইতে পারো। তো এক্ষেত্রে তুমি তো ঢাকা যেয়ে ওই প্রতিষ্ঠানকে দেখবা না যে প্রতিষ্ঠানটার বিল্ডিং কীরকম, ইট পাথর আছে কিনা। তো এখন তুমি কিভাবে দেখবা যে প্রতিষ্ঠানের অবস্থা ভালো না খারাপ? তো যেই কাগজগুলো দেখে বা যেই বিষয় দেখে তুমি 100% অবগত হবা যে এই প্রতিষ্ঠানটা ভালো, ওই কাগজগুলোকে আমরা বলতে পারি আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী হলো একটা প্রতিষ্ঠানের সামগ্রিক অবস্থা তুলে ধরে যেই পেপারের মাধ্যমে, যেই ডকুমেন্টের মাধ্যমে, সেটাই হলো কি আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী হলো কিছু কাগজ, ওই কাগজ দিয়েই তুমি বুঝতে পারবা পেপারস যে প্রতিষ্ঠানের অবস্থা কি। এখন এই আর্থিক বিবরণীর ভিতরে আসলে আমরা কি কি বিষয় বা কি কি জিনিস তৈরি করি? সাধারণত আমাদের পরীক্ষায় যে বিষয়গুলো এসে থাকে, আমি যদি বলি যে প্রতিষ্ঠানের যে আমাদের বিষয়গুলো পরীক্ষায় এসে থাকে, একটা হলো এই অধ্যায়ে আমাদের যে অঙ্কগুলো আসে, একটা হলো আমাদের বিশদ আয় বিবরণী তৈরি করা লাগতে পারে। বিশদ আয় বিবরণী আমাদের তৈরি করা লাগতে পারে, এটা আমাদের সাধারণত 4 মার্কসে আমাদের এটা থাকে, বিশদ আয় বিবরণী। এরপর আমাদের যেটা আসে সেটা হলো আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলে। আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে আমরা ব্যালেন্স শিট বলি বা যেটাকে বলা হয় উদ্ধৃত্তপত্র। আর্থিক অবস্থার বিবরণী যেটাকে আমরা বলি উদ্ধৃত্তপত্র। এছাড়া আরও কিছু জিনিস আমাদের তৈরি করা লাগতে পারে, সেটা হলো এক্সট্রা, যেমন মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী। মূলত এই তিনটাই আমাদের
প্রথম পত্রে তৈরি করা লাগতে পারে। এই তিনটেই আমাদের প্রথম পত্রে তৈরি করা লাগতে পারে। দ্বিতীয় পত্রে এক্সট্রা আরও কিছু বিষয় আমাদের তৈরি করা লাগতে পারে, সেটা হলো সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণী এটা হলো সেকেন্ড পেপারে আমাদের দরকার হয়। সংরক্ষিত আয় বিবরণী যেটা আমাদের সেকেন্ড পেপারে আমাদের এটা করার দরকার হতে পারে। আর সেকেন্ড পেপারে আরেকটা জিনিস তৈরি করা লাগতে পারে, সেটা হলো মালিকানা সত্ত্ব বিবরণী, যেটা ফার্স্ট পেপারের চেয়ে একটু আলাদা হবে। মালিকানা সত্ত্ব বিবরণী, এই দুইটা জিনিস দেখবা দ্বিতীয় পত্রে একটু বেশি দরকার হতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছি যে এই আর্থিক বিবরণীর ভিতরে মূলত দুইটা জিনিসই আমাদের করা লাগতে পারে। দুইটা জিনিস আর্থিক বিবরণীর সাথে জড়িত, দুইটা জিনিস, একটা হলো বিশদ আয় বিবরণী আর একটা হলো আর্থিক অবস্থার বিবরণী। মূলত এই দুইটাই আমাদের এই অধ্যায়ে অঙ্ক হিসাবে আসে। এটা হলো 4 মার্ক, এটা হলো 4 মার্ক, 4 4 8। আর ক নাম্বারের যে প্রশ্নগুলো থাকে, যেমন অবচয় নির্ণয় করো বা বিনিয়োগের সুদ নির্ণয় করো, নিট ক্রয় নির্ণয় করো, পরিচালনা আয় নির্ণয় করো, বিক্রয় নির্ণয় করো, তো এগুলো আমি ইনশাআল্লাহ ধাপে ধাপে পরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার আর্থিক বিবরণী কি একটু আলাদা? আমি বলবো যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আর্থিক বিবরণী আলাদা না, তবে ফার্স্ট পেপারের সাথে সেকেন্ড পেপারে একটু পার্থক্য আছে। এটার কারণ হলো, আমরা ফার্স্ট পেপারে যে আর্থিক বিবরণীগুলো দেখব, প্রথম পত্রে যে আর্থিক বিবরণী দেখব, সেটা হলো আমাদের এক মালিকানা ব্যবসায়ের আর্থিক বিবরণী। এক মালিকানা ব্যবসায়ের ফার্স্ট পেপারের যে আর্থিক বিবরণীগুলো আমরা দেখব, সেগুলো হলো আমাদের এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের। আর দ্বিতীয় পত্রে যে আর্থিক বিবরণীগুলো আমরা দেখব, দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, সেগুলো আমাদের যৌথ মূলধনী কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানি, এটা কিন্তু দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় যে অধ্যায়টা, যৌথ মূলধনী ব্যবসায়ের। তার মানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আর্থিক বিবরণীর পার্থক্য এতটুকু যে ফার্স্ট পেপারের যে আর্থিক বিবরণীগুলো থাকে সেগুলো হলো এক মালিকানা ব্যবসায়ের আর্থিক বিবরণী, যেমন মিসেস রহিমের আর্থিক বিবরণী, মিসেস কালামের আর্থিক বিবরণী, কালাম স্টোরের লাভ লোকসান বিশদ আয় বিবরণী, রহিম স্টেশনারির আর্থিক বিবরণী বা বিশদ আয় বিবরণী। কিন্তু সেকেন্ড পেপারে গিয়ে আমরা যে আর্থিক বিবরণীগুলো দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওগুলো দেখবা ব্যবসা প্রতিষ্ঠানের নামের শেষে এলটিডি থাকে, মানে লিমিটেড। আর আমরা জানি যে যেই সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এলটিডি থাকে সেগুলো হলো পাবলিক লিমিটেড কোম্পানি। তার মানে সেকেন্ড পেপারে আমরা যে আর্থিক বিবরণীগুলো দেখব সব হলো যৌথ মূলধনী মানে কোম্পানি ব্যবসায়ের আর্থিক বিবরণী। মূলত পার্থক্য এতটুকুই। তো ফার্স্ট পেপারে মূলত আমাদের এই দুইটা জিনিসই তৈরি করতে হয়, বিশদ আয় বিবরণী আর আর্থিক অবস্থা বিবরণী, যেটাকে আমরা ব্যালেন্স শিট বলি। আর এই বিষয়গুলো সাধারণত আমাদের সেকেন্ড পেপারে থাকে, যেগুলো আমাদের আজকের আলোচ্য বিষয় না। আমরা মূলত আজকে ফার্স্ট পেপারের আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই যেটা করব সেটা হলো আমাদের বিশদ আয় বিবরণী নিয়ে আলোচনা করব। পরে আমরা আলোচনা করব আমাদের উদ্ধৃতপত্র, যেটাকে আমরা আর্থিক অবস্থার বিবরণী বলছি। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে তোমরা ক্লাসটা ভালো করে করবে, শেষ পর্যন্ত থাকবে। কারণ হলো এই ক্লাসটার কোনো একটা জায়গায় গিয়ে যদি তুমি না বুঝতে পারো, দেন কমেন্টসে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, অথবা আমার ফেসবুক পেজ দেওয়া থাকবে, সেই ফেসবুক পেজে তুমি আমাকে কোশ্চেন মেসেঞ্জারে করতে পারো। ইউটিউব চ্যানেলও আছে, ওখানে গিয়ে যেহেতু ইউটিউবে তোমরা ক্লাসটা দেখতেছো, ইউটিউব চ্যানেলে তোমরা আমার কমেন্টসেও কোশ্চেন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিশদ আয় বিবরণী, যেটা আমাদের আসবেই। এই বিশদ আয় বিবরণী এটা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুই পেপারই সমান, তেমন কোনো পার্থক্য নাই। আমি আবার বলতেছি, বিশদ আয় বিবরণী এটা প্রথম পত্রে যেমন, বিশদ আয় বিবরণী এটা প্রথম পত্রে যেমন ঠিক সেম এটা দ্বিতীয় পত্রে। এইটা নিয়ে আমাদের কোনো পার্থক্য কিন্তু নাই, বা এইটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। আবারও বলতেছি, বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী ভালো করে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করবা। বিশদ আয় বিবরণী
এটা প্রথম পত্র যেই ফরম্যাট, দ্বিতীয় পত্র সেম ফরম্যাট। আমি যদিও বলেছি যে প্রথম পত্রের অঙ্কগুলো আমাদের হয় এক মালিকানা ব্যবসা সিস্টেমের, আর সেকেন্ড পেপারে আর্থিক বিবরণীর অঙ্কগুলো হয় আমাদের যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি সিস্টেমের। তারপরও প্রথম পত্র হোক আর দ্বিতীয় পত্র হোক, বিশদ আয় বিবরণী নিয়ে কোনো চেঞ্জ নেই। এটা ফার্স্ট পেপারে যা আর্থিক বিবরণী আয় বিবরণীর যেরকম, সেকেন্ড পেপার আয় বিবরণী সেম। এখন এই বিশদ আয় বিবরণী আমরা দুইভাবে করি। বিশদ আয় বিবরণী শিক্ষার্থী বন্ধুরা আমরা কয়ভাবে করতে পারি? দুইভাবে। একটা হলো এক ধাপ বিশিষ্ট। আমি একটু এই পাশে থেকে লিখি, তাহলে আবার লিখতে জায়গা থাকবে, অঙ্ক করতে সুবিধা। বিশদ আয় বিবরণী দুইভাবে করা যায়। একটা হলো এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী দুইভাবে করা যায় শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে খেয়াল করো। একটা হলো এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী, আর একটা হলো বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, তোমাদেরকে আমি কি বললাম মাত্র, যে বিশদ আয় বিবরণী দুইভাবে করা যায়। একটা হলো এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী, আর একটা বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। তোমাদের আমি যে বললাম যে ফার্স্ট পেপারে অথবা সেকেন্ড পেপারে এই অঙ্কগুলো দুইটা করে থাকবে। ফার্স্ট পেপারে দুইটা থাকবে, সেকেন্ড পেপারে দুইটা, এবং দুইটাই আমাদের অঙ্ক কি বাধ্যতামূলক, আমাদের দুইটাই করতে হবে। তো এই যে দুইটা অঙ্ক আসবে, একটা দেখবা আসবে এক ধাপ বিশিষ্ট সিস্টেমের, একটা আসবে বহু ধাপ বিশিষ্ট সিস্টেম। আমি কথাগুলো আবারও রিপিট করতেছি। সাধারণত পরীক্ষার বা বোর্ড পরীক্ষায় প্রশ্ন যেরকম আসে যে আমাদের যে দুইটা আর্থিক বিবরণী থাকবে বাধ্যতামূলক, তো ওগুলো এরকম থাকে যে একটা হলো এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী, এই ফরম্যাটের অঙ্ক দেয়, আর একটা হলো বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী, এই ফরম্যাটের দেয়। আমি আবারও বলতেছি, বিশদ আয় বিবরণী যেটা আছে, বিশদ আয় বিবরণী যেটা আছে এটা কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোনো পার্থক্য নাই, সেম। কিন্তু এই অঙ্ক দুইভাবে করা যায়, একটা হলো এক ধাপ বিশিষ্ট আর একটা হলো বহু ধাপ বিশিষ্ট। এক ধাপ বিশিষ্ট মানে হলো এখানে এক ধাপে আমাদের নিট লাভ বের হবে, এক ধাপে, এখানে কোনো প্যাচমোচড়া নাই। এক ধাপে সেবা আয় থেকে ব্যয় বাদ দিয়ে আমরা এক ধাপে বিশদ আয় বিবরণীর এই এক ধাপ বিশিষ্ট সিস্টেমে আমরা নিট লাভ বের করব। আর বহুধাপ বিশিষ্ট যে বিশদ আয় বিবরণী, এটা অবশ্যই এক ধাপে আমাদের নিট লাভ বের হবে না, আমাদের কয়েকটা ধাপ লাগবে এই নিট লাভটা আমাদের কি বের করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, বহুধাপ বিশিষ্ট যে বিশদ আয় বিবরণী তোমাদেরকে বলছে, আমি আবারও রিপিট করতেছি, বহুধাপ বিশিষ্ট যে বিশদ আয় বিবরণী, এখানে আমাদের এক ধাপে, এখানে আমাদের কি এক ধাপে আমাদের এই এটা বের হবে না, নিট লাভটা বের হবে না, এটা আমাদের কয়েক ধাপে আমাদের এই নিট লাভটা বের হবে। তো এখন আমি বুঝাই দিচ্ছি যে কিভাবে বুঝবা যে তোমার বিশদ আয় বিবরণীটা এক ধাপে করতে হবে, বা কিভাবে বুঝবা বিশদ আয় বিবরণীটা তোমাদের বহু ধাপে করতে হবে। এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী চেনার উপায় হলো, এই প্রতিষ্ঠানগুলো সেবামূলক প্রতিষ্ঠান হয়। এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী চেনার উপায় হলো এগুলো হয় সেবামূলক প্রতিষ্ঠান। এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণীগুলো হয় সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আর বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী কখন আমরা করব? যখন উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকবে, উৎপাদনকারী প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান। আর একটা উপায় হলো, এখানে অঙ্কে ক্রয় বিক্রয় থাকবে না। এক ধাপ বিশিষ্ট অঙ্ক করার ক্ষেত্রে এখানে অঙ্কে কি থাকবে না? ক্রয় বিক্রয় থাকে না, এখানে ক্রয় বিক্রয় থাকে না। আর বহুধাপ বিশিষ্ট অঙ্ক চেনার উপায় হলো, উদ্দীপকে দেখবা রেওমিল যেটা দেওয়া থাকবে সেখানে ক্রয় বিক্রয় দেওয়া থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, এই বেসিক বিষয়গুলো তোমরা যদি ভালো করে খেয়াল না করো তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে এই বেসিক বিষয় না বোঝার কারণেই কিন্তু তোমরা
প্রবলেমে পড়বা। তাই আমি তোমাদেরকে আবারও অনুরোধ করতেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বেসিক বিষয়গুলো ভালো করে খেয়াল করো। আমি আবারও বলতেছি, আমাদের বিশদ আয় বিবরণী এটা দুইটা ছকে করা যায়। এই ছকটা দুই ধরনের হতে পারে, একটা হলো এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী তৈরি করার ছক, আর একটা হলো বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী তৈরি করার ছক। এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণীর ছকটা আমি কিভাবে বুঝবো যে এই ছকে করতে হবে? অঙ্কগুলো থাকবে সেবামূলক প্রতিষ্ঠান, সার্ভিস থাকবে, সার্ভিস। সাধারণত ওকালতি সেবা যারা করে, উকিল, ওকালতি সেবা যারা করে উকিল বা বিভিন্ন কনসালটেন্সি ফার্ম বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে, এরকম কনসালটেন্সি ফার্ম তারা এই সেবামূলক প্রতিষ্ঠান, তারা এই এক ধাপ বিশিষ্ট অঙ্ক করে, যেক্ষেত্রে আমাদের প্রশ্নে কি দেওয়া থাকবে না, কোনো ক্রয় বিক্রয় দেওয়া থাকে না, সেবা আয় শব্দটা থাকবে। পুরো অঙ্ক খুঁজলে আমাদের রেওয়ামিল খুঁজলে কোথাও আমাদের ক্রয় বিক্রয় থাকবে না। তার মানে আমাদের উদ্দীপক বা রেওয়ামিলে যখন ক্রয় বিক্রয় থাকবে না, বুঝতে হবে এটা সেবামূলক প্রতিষ্ঠান, এখানে এক ধাপ বিশিষ্ট ছক কাটতে হবে, অর্থাৎ সেবা আয় থেকে সেবা ব্যয় বাদ দিয়ে আমাদের নিট লাভ বের করতে হবে। আর বহুধাপ বিশিষ্ট অঙ্ক আমরা কিভাবে বুঝবো যে বহুধাপ বিশিষ্ট ছক করব? যখন আমাদের প্রশ্নে কি দেওয়া থাকবে, ক্রয় বিক্রয় দেওয়া থাকবে। প্রশ্ন মানে আমাদের রেওয়ামিলে ক্রয় বিক্রয় দেওয়া থাকবে, অবশ্যই রেওয়ামিলে ক্রয় বিক্রয় দেওয়া থাকবে। ওই ক্রয় বিক্রয় দেওয়া থাকা মানে হলো এটা উৎপাদনকারী প্রতিষ্ঠান, এটার ছক হবে বহুধাপ বিশিষ্ট। আমি আবারও বলতেছি, এক ধাপ এবং বহুধাপের ছক দুই ধরনের, সেম না। তো এটা হলো আমাদের বিশদ আয় বিবরণী। এটা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন থাকার কথা না। বিশদ আয় বিবরণী কীভাবে করাবো আমি মোটামুটি বোঝানোর তোমাদের চেষ্টা করছি। এখন আমরা দেখব যে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে সাধারণত কি কি জিনিস থাকবে। আর্থিক অবস্থার বিবরণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা অনেক করছো, বিশেষ করে যারা একতরফা করছো অথবা যারা কার্যপত্র করছো। আমরা অলরেডি কার্যপত্র সম্পর্কে জানি, আমরা কার্যপত্র করে এসেছি। তো কার্যপত্রের শেষ যে দুইটা ঘর, ওই দুইটা ঘরে আমরা যে কাজগুলো করছি ওইটাই আমাদের আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে কি কি জিনিস থাকবে আমরা একটু এক নজরে দেখে নেই। আর্থিক অবস্থার বিবরণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর্থিক অবস্থার বিবরণীর আমরা যদি বলি যে আর্থিক অবস্থার বিবরণীতে দুইটা জিনিস থাকে। একটা পাশে থাকবে সম্পদ, সম্পদ মানে হলো এ। আর্থিক অবস্থার বিবরণীর একটা পাশে থাকবে সম্পদ, সম্পদ মানে কি এ মানে আমাদের সকল ধরনের সম্পদ এখানে আসবে। আর একটা হলো এল প্লাস ওই মানে দায় ও মালিকানা সত্ত্ব আমাদের এক পাশে থাকবে। আমরা এই যে অঙ্কগুলো করব, এই অধ্যায়ের অঙ্কগুলো আমাদের দুইভাবে করা যায়। একটা হলো আমাদের ভার্টিক্যাল ছক, ভার্টিক্যাল টেবিল মানে উলম্ব ছকে, আর একটা হলো আমার হরাইজন্টাল ছক। আমাদের জানা আছে হরাইজন্টাল ছক মানে আনুভূমিক ছক। আমরা সাধারণত আনুভূমিক ছকে করব না, কারণ এটা ব্রিটিশ সিস্টেম। আমরা আমেরিকান সিস্টেম ফলো করব, অর্থাৎ ভার্টিক্যাল লাইনে ফলো করব, উপর থেকে নিচ যেই ছকটা, এই উলম্ব ছকে আমরা করার চেষ্টা করব। তো যখন আমরা উলম্ব ছকে করব, তখন আমরা প্রথমেই সম্পদ নিয়ে আসব। আর্থিক অবস্থার বিবরণী যখন করব, সম্পদ প্রথমে আমাদের কি আসবে, সম্পদ। এই সম্পদের ভিতরে তিন ধরনের সম্পদ আসবে। প্রথমে আসবে আমাদের চলতি সম্পদ, প্রথমে আমাদের শিক্ষার্থী বন্ধুরা কি আসবে, চলতি সম্পদ। পরে আসবে আমাদের বিনিয়োগ, পরে আসবে আমাদের স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ মানে যেগুলোকে আমরা বলি দীর্ঘমেয়াদী সম্পদ। স্থায়ী সম্পদের ভিতরে প্রথমে আসবে স্পর্শনীয় স্থায়ী সম্পদ, স্পর্শনীয় অর্থাৎ দৃশ্যমান স্থায়ী সম্পদ। এরপরেই আমাদের আসবে অস্পর্শনীয় সম্পদ, অস্পর্শনীয় দীর্ঘমেয়াদী সম্পদ, যেগুলোকে আমরা বলি অদৃশ্যমান। তো সম্পদ পাশে প্রথমেই আমরা চলতি সম্পদ নিয়ে আসবো। চলতি সম্পদের ভিতরে কি কি থাকবে, হাতে নগদ, ব্যাংকে জমা, সমাপনী মজুদ পণ্য, তারপর হতে পারে অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বিনিয়োগ বা বিভিন্ন সঞ্চয়পত্র এগুলোর বকেয়া সুদ, ঠিক আছে, এগুলো আমাদের চলতি সম্পদে আসবে। বিনিয়োগের ভিতরে আসতে পারে 10% সঞ্চয়পত্র, 10% বিনিয়োগ, লগ্নি, এগুলো।
স্থায়ী সম্পদের ভিতরে দুই ধরনের, প্রথম হলো স্পর্শনীয় স্থায়ী সম্পদ, পর হলো অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। স্পর্শনীয় মানে যেগুলো আমরা দেখি, দৃশ্যমান, জমি, দালান কোঠা, এগুলোর সাথে যদি আবার অপচয় থাকে, পুঞ্জীভূত অপচয়, সেগুলো আমরা বাদ দিই। অস্পর্শনীয় স্থায়ী সম্পদ অর্থাৎ যেগুলো দেখা যায় না, যেমন সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, এগুলো। এই হলো সম্পদ, যা নেওয়ার নিছি। মোট সম্পদ গেল। এরপরে আমাদের আসবে নিচে, সব কিন্তু নিচে আসবে, পরে আসবে দায়। পরে আসবে কি বন্ধুরা? দায়। দায়ের ভিতরে আমাদের দুই ধরনের দায় আসবে। প্রথমে আসবে চলতি দায়, পরে আসবে আমাদের দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় মানে পাওনাদার, প্রদেয় বিল, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, অনুপার্জিত আয়, বকেয়া ব্যয়, এগুলো সব চলতি দায়। দীর্ঘমেয়াদী দায়ের ভিতরে আসবে যেমন 10% ব্যাংক ঋণ, তারপর হতে পারে আমাদের বন্ধকি ঋণ, হ্যাঁ, এগুলো সব দীর্ঘমেয়াদী দায় আসবে। এরপরে আমাদের আসবে মূলধন অংশ। এই মূলধন অংশে আমাদের কি কি জিনিস আসবে আমি একটু বলে দিচ্ছি। মূলধন অংশে আমাদের আসবে প্রারম্ভিক মূলধন, যদি বা যে মূলধনটা আমাদের দেওয়া থাকবে, যদি অতিরিক্ত মূলধন থাকে সেটা আমরা যোগ করব, মূলধনের সুদ যদি থাকে সেটা আমরা যোগ করব, নিট লাভ হলে আমরা যোগ করব, নিট ক্ষতি হলে আমরা বাদ দেব, উত্তোলন যদি থাকে নগদ বা পণ্য আমরা বাদ দেব, উত্তোলনের সুদ যদি থাকে বাদ দেব, উত্তোলনের আরও অনেক নাম থাকতে পারে, আয়কর, জীবন বীমা, ওগুলো সব আমরা বাদ দেব। এরপর এই মোট সম্পদ আর মোট দায় ও মালিকানা সত্ত্ব দুইটা আমাদের কি করবে? ম্যাচ করবে, দুইটা আমাদের ইকুয়াল হবে। ইকুয়াল হওয়া মানেই হলো এ ইকুয়ালস টু এল প্লাস ওই, আমাদের হিসাব সমীকরণের সত্যতা যাচাই হলো। এইটা হওয়া মানে এই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী ওকে, মানে আমাদের বিশদ আয় বিবরণীর ওকে, মানে আমাদের আর্থিক বিবরণী নিট অ্যান্ড ক্লিন। তাহলে আজকের পর্বে বন্ধুরা আমরা শুধু বেসিক নিয়ে আলোচনা করছি। আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ, দেখো নেক্সট পর্বের এই চলে আসছে, নেক্সট পর্বে আমরা বিশদ আয় বিবরণী আলোচনা করব। তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।